Once again, welcome back everyone in YCC Presents the Club Show episode 3. Let's start with the show with a question. আপনি কি কখনো ভেবেছেন আপনার শহরের গল্প কে বলবে? আপনার পুরোনো ঢাকার গলির গন্ধ, বাকরখানির স্বাদ, সাঁকরাইনের গলির সুতো এগুলো কি হারিয়ে যাবে? অথবা কেউ আছে যে এই গল্পগুলো আঁকড়ে ধরে রেখেছে? আসসালামু আলাইকুম, আমি সুমাই জাহান আলো, অ্যান্ড টুডে অন দ্য ক্লাব শো আমাদের সাথে আছে সেই মানুষগুলো। এই শোতে নেই কোনো রিহার্সড অ্যান্সার, নেই কোনো স্ক্রিপ্টেড হাইলাইটেড ফিল, আছে শুধু রিয়েল জার্নি, রিয়েল স্ট্রাগল অ্যান্ড রিয়েল অ্যাম্বিশন। আজকে আমাদের এপিসোড 3 তে আমাদের সাথে আছে এমন একটি সংগঠন যারা শুধু ইভেন্টস করে না, তারা একটা কালচার বাঁচিয়ে রাখে, কমিউনিটি করে, তার একটা পরিচয় তৈরি করে। ওয়াইএসএসসি এর পক্ষ থেকে আজকে আমাদের সাথে কথা বলবে ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন। আমাদের সাথে রয়েছেন প্রেসিডেন্ট অপূর্ব বক্সী ভাইয়া এবং জেনারেল সেক্রেটারি নিশা তাসিম চৈতি আপু। ওয়েলকাম অপূর্ব ভাইয়া এবং চৈতি আপু। ধন্যবাদ আলো। থ্যাংক ইউ আলো। ওয়েলকাম 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 বোথ অফ ইউ। সত্যি অনেক ভালো লাগছে আপনাদের এখানে পেয়ে। আচ্ছা, আমাদের ভিউয়ার্সদের জন্য যদি ভাইয়া আপনি একটু ছোট্ট করে বলতেন ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন কি এবং এটি কিভাবে শুরু হলো? শুরুতেই ধন্যবাদ জানাই এই YCSP কে আমাদের এই সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের অ্যাসোসিয়েশনকে সবার কাছে উন্মুক্ত করতে পারছি, সবার সামনে পরিচয় করে দিতে পারছি। ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন একটি অ্যাসোসিয়েশন যেটা শুরু হয়েছিল একটি কালচারাল সেগমেন্টকে সমৃদ্ধি করার জন্য। আমাদের শুরু থেকে ইউনিভার্সিটির শুরু থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকার অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু 2017 সাল থেকে এই ঢাকা জেলাকে একটি উদম্য ভাবে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের কিছু উদ্যোগী স্টুডেন্ট তাদের পরিকল্পনা নিয়ে শুরু করে আমাদের ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন। আমি একজনের নাম অবশ্যই উল্লেখ করতে চাই, আমাদের ফাউন্ডিং কনভেনার অ্যাডভোকেট সুমিত সরকার সোহাগ, ল ডিপার্টমেন্টের, এবং তার সাথে কিছু অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মিলে 2017 সাল থেকে আমাদের শুরু হয় এই ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনের যাত্রা, যেটার মূল লক্ষ্যই ছিল আমাদের এই ঢাকা জেলার কালচার এবং সংস্কৃতিটাকে সবার কাছে তুলে ধরা, যেখানে সকল অঞ্চলের একটি করে অ্যাসোসিয়েশন বা একটি করে পরিচয় বহন করার জন্য সংগঠন থাকে। আমাদের ঢাকা জেলারও তেমনই একটা সংগঠন থাকা উচিত ছিল। সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনের আজকের এই পথ চলা। শুনে খুবই ভালো লাগলো ভাইয়া, আপনারা এমন একটি অ্যাসোসিয়েশন তৈরি করতে পারছেন যেটা শুধু ঢাকার মানুষদের নিয়ে। আপনারা নিজেরা বলতে পারবেন যে ঢাকা আমার পরিচয়। এবার এমন একটা কোয়েশ্চেন করি যেটা আসলে আমি পার্সোনালি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনারা নিজেদের অ্যাসোসিয়েশন বলেন, ক্লাব না। আসলে এটা কি শুধু একটা অ্যাসোসিয়েশন নাকি এই নামটার পেছনে আপনাদের রয়েছে কোনো ডিপার ফিলসফি? যদি শেয়ার করতেন ভাইয়া। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। অ্যাসোসিয়েশন এবং ক্লাব দুটোই একটি শিক্ষার্থীকে ডেভেলপ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন, কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি যে ক্লাব শুধুমাত্র একটি স্পেসিফিক কোনো একটি বিষয় নিয়ে বা স্পেসিফিক কোনো একটি স্কিল ডেভেলপমেন্টের জন্য গড়ে তোলে, যেমন কালচারাল ক্লাব, ব্লাড ডোনেশন ক্লাব, ফটোগ্রাফি ক্লাব। কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনটাকে আমরা করতে চেয়েছি যেখানে কোনো একটি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর থাকবে না, একটা পুরো কালচারকে ডেভেলপ করার জন্য সকল ধরনের ক্লাব বা সকল ধরনের সংগঠনকে একসাথে একটি ছাতার নিচে আনার জন্য। তাই আমরা চাইনি কোনো প্রোটোকল বা কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শুধু থেকে যেতে। বিশ্ববিদ্যালয়টা আমাদের একটা ফ্ল্যাগ, বাট আমরা চেয়েছি বিয়ন্ড বিশ্ববিদ্যালয় যে একটি সংগঠন তৈরি করা যা শুধুমাত্র ঢাকার জেলার শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাবে। সেখানে সকল ক্লাব, সকল সংগঠন আমরা সবাই এক ছাদের নিচেই থাকবো। সেইখান থেকে আমাদের অ্যাসোসিয়েশন। খুবই ইমপ্রেসিভ ভাইয়া, আপনাদের অ্যাসোসিয়েশন নামটা রাখার পেছনে যে ভূমিকাটা আপনারা রেখেছেন। Okay, Bhaiya. Now I need to talk about the track record because when I first read your timeline, I literally said এটা কিভাবে পসিবল। আপনাদের জার্নিটা অনেক এক্সাইটিং ছিল। 2017-18 সালে আপনারা স্টার্ট করেছিলেন, দেন এটা আবার আপনারা রিওয়াইন্ড করলেন 2025 সালে। চৈতি আপু, আপনার সাথে যদি আমরা একটু আপনাদের জার্নিটা রিওয়াইন্ড করতাম। ধন্যবাদ আলো। আমরা 2025 সালে প্রথমে শুরুটা করি ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং অ্যালামনাই গেট টুগেদারের মাধ্যমে।
এরপর থেকে আমরা আসলে থেমে থাকিনি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম করে আয়োজন করে আমরা এগিয়ে থাকার চেষ্টা করেছি। যেমন আমরা ড্যাফোডিলের প্রথমবারের মতো 4টি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টদের নিয়ে আয়োজন করেছিলাম। 64টি অ্যাসোসিয়েশন নিয়ে প্রথমবারের মতো ড্যাফোডিল ঐতিহ্যের ফুটবল টুর্নামেন্ট। এরপর আমরা ড্যাফোডিলের মেগা ইভেন্ট যেটাকে বলা হয় ঐতিহ্যের হাট, সেখানে আমরা আমাদের ঢাকা জেলাকে রিপ্রেজেন্ট করেছি। এরপর আমরা ড্যাফোডিলের ফেমাস ইভেন্ট চড়ুইভাতি করেছি। এছাড়া আমরা 2026 সালে পুরান ঢাকার ঐতিহ্যকে কেন্দ্র করে সাকরাইনটাকে হাইলাইট করে আমরা একটি ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলাম, এবং ভেরি রিসেন্ট আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম, যেখানে আমাদের টিচার্স প্যানেল ছিলেন, অ্যালামনাই আপু ভাইয়ারা ছিলেন এবং রানিং স্টুডেন্টরা ছিল। সেখানে আমরা সবাই বেশ একটি ভালোভাবে কমিউনিকেশন বিল্ড আপের সুযোগ পেয়েছি এবং উৎসব মুখর পরিবেশের মতোই হয়েছিল বলা যায়। খুবই অ্যামেজিং যে আপনারা এতগুলা ইভেন্ট এত শর্ট টাইমের মধ্যে করতে পেরেছেন। জেনে খুবই ভালো লাগতেছে। আপনাদের অ্যাসোসিয়েশনের খুবই ভালো হচ্ছে। ইনশাল্লাহ আপনারা এইভাবেই অগ্রসর হয়ে যাবেন। এখন ভাইয়া, যদি আপনি একটু শেয়ার করতেন যে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল, অ্যাসোসিয়েশনে কাজ করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? অপূর্ব ভাইয়া, যদি আপনি একটু শেয়ার করতেন। অ্যাসোসিয়েশনে কাজ করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের টাইম ম্যানেজমেন্ট করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমাদের একাডেমিক এবং অ্যাসোসিয়েশন দুটাকে একসাথে আমাদের রান করতে হয়েছে। সো সবার আগে বলতে চাই, আমাদের টাইম ম্যানেজমেন্টটা এখন আমাদের সবই অনেক স্টুডেন্টদের জন্য এটা হয়ে যায় যে যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি, আমাদের সবসময় একটা একাডেমিক প্রেশার থাকে, তার উপর আমাদেরকে এই কমিউনিটি বিল্ড আপ করাটা। তারপর বলবো, আমাদের ঢাকার ছাত্রছাত্রীদের একটা মাইন্ড থাকে এরকম যে আমরা আয়েসি ছাত্রছাত্রী, আমাদের থাকে যে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতে ওই ইচ্ছাটা খুব কম থাকে। তো সেই ইচ্ছাটাকে নিয়ে সবাইকে একসাথে করে একটি ছাদের নিচে নিয়ে আসাটাই, এই বন্ডিং ক্রিয়েট করাটাই, কমিউনিটি ক্রিয়েট করাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। জি ভাই, আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আপনাদের এত কাজ করা, এত ইভেন্ট করা। আপনারা খুবই সাকসেসফুলি করতে পেরেছেন, সেই জিনিসটাও জেনে ভালো লাগতেছে। এখন ভাইয়া, আমরা একটু ডিফারেন্ট জায়গায় যাই। আপনাদের নামই আছে ঢাকা। আমরা জানি এটা শুধু একটা সিটির নাম না, এটা একটা ফিলিং, এটা একটা স্মেল, এটা একটা সাউন্ড। কিন্তু কোয়েশ্চেন হলো, ঢাকার সংস্কৃতি কি আসলেই হারিয়ে যাচ্ছে? আপনাদের এই ধরনের কার্যক্রম কি শিক্ষার্থীদের পরিচয় গঠনে সাহায্য করতেছে? যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, জি অবশ্যই। আমরা এখন ঢাকা বললেই শুনি ঢাকা রাজধানী, একটি ব্যস্ততম শহর, যান্ত্রিকতা, এই গাড়ি ঘোড়ার শব্দ, কলকারখানার আওয়াজ, এগুলোকে আমরা ঢাকা ভাবি। কিন্তু আমাদের নতুন প্রজন্ম কি জানে আমাদের ঢাকার সংস্কৃতি কি? এটা এক প্রকার হারিয়ে যেতে বসেছে। আমাদের সেই নতুন প্রজন্মকে আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এই অ্যাসোসিয়েশন। আমাদের যেমন আমরা সবাই হয়তো বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার ভিতরেই থাকি, কিন্তু আমরা যদি এই এক্সপোজারটা না পাই, আমরা যদি এই কালচারটাকে না জানি, আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে যদি না জানি, তাহলে আমাদের ভবিষ্যতে পথ চলাতেও অসুবিধা হবে। আর এই ঢাকার সংস্কৃতি হয়তো হারিয়ে যাবে। আমাদের ঢাকার সংস্কৃতি কি? আমাদের এই ঘুড়ি উৎসব, আমাদের ঢাকার খাবার, আমাদের এই ঢাকার খেলাধুলা, ঐতিহ্যবাহী সবগুলো কিছু এখন আমাদের সেকেলে হয়ে গেছে। কিন্তু আসলে কি এগুলো সেকেলে? এগুলো আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের ইতিহাস। আমরা কেন এগুলোকে হারিয়ে যেতে দিব? সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই ঢাকা সেশন করা, এই কালচার গুলোকে জীবিত রাখা, আমাদের নতুন শিক্ষার্থীদের মাঝে একে ছড়িয়ে দেওয়া। সেই থেকে আমাদের এই ঢাকা সেশন। আমরা চাই এই সংস্কৃতিগুলো যেন হারিয়ে না যায়। সব শহরের মধ্যে আমাদের এই ঢাকা শহর শুধু যান্ত্রিকতা শহর নয়, এর ইতিহাস, এর সংস্কৃতি অনেক সমৃদ্ধি। এটাই সবাইকে জানাতে চাওয়া, এটাই সবার মাধ্যমে পরিচয় করে দেওয়াই আমাদের এপ্রিল ঢাকা সেশনের মূল লক্ষ্য। খুবই থটফুল ভাইয়া, আপনাদের যে চিন্তা, যে ধারণা, খুবই থটফুল, যেটা খুবই ভালো লাগতেছে। এখন ভাইয়া, এই ঘুড়ি উৎসব, সাকরাইন, ইফতার মাহফিল, এগুলো তো আসলে ইভেন্টস না শুধু, এগুলো একটা মেমোরিজ, এগুলো আইডেন্টিটিস। এই অনুষ্ঠানগুলো অর্গানাইজেশন করার সময় আপনাদের আসল ফিলটা কি রিক্রিয়েট করা সম্ভব ছিল? সাকরাইন, ইফতার মাহফিল বা অন্যান্য ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানগুলো আপনারা, আপু যদি আপনি একটু শেয়ার করতেন যে আপনারা কিভাবে এগুলা আয়োজিত করে থাকেন। আচ্ছা, শুরুতেই আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করার জন্য আমাদের একটি কমিটি রয়েছে, এক্সিকিউটিভ প্যানেল।
তো এক্সিকিউটিভ প্যানেলে বিভিন্ন কোর কমিটি মেম্বার যেমন প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং বাকি মেম্বাররা রয়েছেন। তারপর আমাদের বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সেকশন, তারপর মিডিয়া টিম রয়েছে, কালচারাল টিম রয়েছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এক একজনের ইন্টারেস্ট বা স্কিল তো আসলে এক এক দিকে। তো সেক্ষেত্রে যে স্টুডেন্টটি যেই দিকে ইন্টারেস্টেড বা তার স্কিল রয়েছে সে সেই সেক্টর নির্দিষ্ট সেক্টরটায় কাজ করে আসলে তার স্কিল ডেভেলপমেন্টের একটি দারুণ সুযোগ করে নিতে পারছে। এছাড়া আমাদের ভলেন্টিয়ার টিম রয়েছে, জেনারেল মেম্বার্স রয়েছে, এদের মাধ্যমে আসলে আমরা এগিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগলো আপু, আমরা আপনাদের এইসব ইনসাইটস জানতে পারছি যে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে ইভেন্টস গুলো করেন। হোপফুলি আমাদের অডিয়েন্সদেরও এই জিনিসগুলো খুবই ভালো লাগবে জানতে পেরে আপনাদের ইনসাইটস। ওকে, আপু একটা ফান কোয়েশ্চেন করি। পুরান ঢাকার কথা যেহেতু বলছি, খাবারের কথা তো আসবে না, এটা হতেই পারে না। খাবার কথা অবশ্যই আসবে। বর্তমান খাবার আর আগের খাবারের মধ্যে পার্থক্য কি আপু যদি একটু ছোট করে শেয়ার করতেন? বর্তমান আর আগের খাবারের মধ্যে পার্থক্য আমি যদি বলতে চাই, তাহলে আগের খাবারের মধ্যে যে ঐতিহ্যটা ছিল, আমার মনে হয় যে এখন সেই ঐতিহ্যটা বেশ কিছুটা হয়তো হারিয়ে যেতে বসেছে। তবে অথেন্টিসিটি বলে যেই ব্যাপারটা, সেটা আমরা পুরান ঢাকাতে গেলে আসলে বেশ ভালোভাবে বুঝতে পাই। সেই হাজির বিরিয়ানি বা বিউটি লাচ্ছি, এই সবকিছু মিলে। তবে আমার মনে হয় যে পুরাতন অনেক কিছু যেমন বিয়োজন হচ্ছে, সেই সাথে অনেক নতুনত্ব যোগ হচ্ছে, এটাও একটা পজিটিভ দিক। আচ্ছা, তো আমি এই বিষয়ে আমি একটু অ্যাড করতে চাই। যেমন আমার, যেহেতু আমি একটু ভোজন রসিক, তো পুরান ঢাকার খাবার বলতে গেলে সবার মাথায় আমাদের দর্শকদের সবার মাথায় আসবে যে হাজি নান্না বিরিয়ানি। আমরা আগের যে হাজি নান্না বিরিয়ানি, এখনের যে হাজি নান্না বিরিয়ানি, তার ভিতরে অনেক ডিফারেন্স আছে। আগের যে এই ধীর গতিতে রান্না করা সরিষার তেলে ধোয়া ওঠানো হাজি বিরিয়ানি, আর এখনের যে বাণিজ্যিক দ্রুততার সাথে যান্ত্রিক ভাবে যে তৈরি করা হাজি বিরিয়ানি, অনেক ডিফারেন্স আছে। আমাদের ইতিহাসটা, সংস্কৃতিটা এভাবেই হারিয়ে যাচ্ছে রান্নার মতো করে। আমাদের সবকিছু এখন যান্ত্রিক হচ্ছে, বাণিজ্যিক হচ্ছে, সেই সাথে আমাদের খাবারগুলো হারিয়ে যাচ্ছে। আমরা চাই সেই খাবারগুলোকে আবার ফিরিয়ে আনা হোক। হ্যাঁ, যান্ত্রিকতা থাকবে, নতুনত্ব আসবে, কিন্তু আমরা যেন আমাদের সংস্কৃতিটাকে ভুলে না যাই, আমরা যেন আমাদের সেই পুরোনো রুটটাকে ভুলে না ফেলে না আসি। জি ভাই, আমিও আপনার সাথে যে we never should forget our root. এখন ভাইয়া, আমাদের ভিউয়ার্সদের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা ভাবতেছে যে অ্যাসোসিয়েশনে জয়েন করবে কিনা, তাদের এই সময়টা কি ফিট হবে কিনা। এখন আপনি একটু বলুন যে ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনে এলে একজন স্টুডেন্ট আসলে কি পাবে? আচ্ছা, আমি বলি, ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন না, কোন স্পেসিফিক একটা বিষয়কে নিয়ে কেন্দ্র করে এই সংগঠন না। আপনি কোন একটা ডিপার্টমেন্ট বা কোন একটা সাবজেক্টকে কেন্দ্র করে না। আমি আমার অ্যাসোসিয়েশনে বলতে পারি যে প্রায় সকল ডিপার্টমেন্টের অ্যালামনাই, সকল ডিপার্টমেন্টের ক্যারিয়ার পাথের এক্সপোজার আমাদের এইখান থেকে পাবে। তাহলে যখন একটা ফ্রেশার যখন আসবে, তখন সে তার ডিপার্টমেন্ট অনুযায়ী জানতে পারবে যে সে কোন পথে গেলে, সে কিভাবে আগালে তার ভবিষ্যৎটা আরো সহজ হবে, তার ক্যারিয়ারের পথ চলাটা আরো সহজ হবে। যেমন ধরে নিলাম আমাদের একটা ল ডিপার্টমেন্টের কোনো এক ছাত্র যদি ফার্স্ট সেমিস্টারে আসে, উনি যদি জানতে পারে যে ওনার যদি বন্ডিংটা ক্রিয়েট হয় ওইরকম একটা অ্যালামনাইয়ের সাথে, যে এখন জজ কোর্ট আর হাইকোর্টে প্র্যাকটিস করতেছে, তাহলে তার জন্য পথ চলাটা বা তার জন্য স্বপ্ন দেখাটা অনেক সহজ হবে। এটা যেমন হচ্ছে পথ চলা। আবার আমাদের যখন আমরা এই একাডেমিক ক্যারিয়ারে থাকছি, তার জন্য যে সকল সফট স্কিল গুলো দরকার, যেমন আমাদের টিম ওয়ার্ক, আমাদের লিডারশিপ কোয়ালিটি গুলো, আমাদের প্রেজেন্টেশন কোয়ালিটি গুলো, এগুলো আমাদের ডেভেলপ হচ্ছে। আমরা যখন একটা ইভেন্ট করতে গেলে, আমাদের যখন ফ্রেশার, আমাদের যখন এক্সিকিউটিভ কমিটিরা আমাদের সাথে কাজ করে, তখন তাদের মধ্যে অনেক ধরনের নতুন কাজ নতুন ভাবে করার একটা চিন্তা ভাবনা আসে। আমরা তাদেরকে একটা দায়িত্ব দিই, কিন্তু একটা কাজ দিই, কিন্তু সেই কাজটাকে স্মার্ট ওয়েতে করার দায়িত্ব কিন্তু তাদেরই থাকে। তাদের মাথা থেকে সেই চিন্তা শক্তিটা বের হয়। এই যে সফট স্কিল গুলা, এগুলো সে হয়তো বা একাডেমিক পড়াশোনার মাধ্যমে অনেক কিছু করতে পারবে, কিন্তু এই সফট স্কিল গুলো যদি না থাকে, হয়তো ভবিষ্যতে এগুলো তাদের প্রবলেম ফেস করতে পারে। আমরা অনেকেই দেখতে পারি যে অনেকের নলেজ থাকে, কিন্তু জব সেক্টরে চাকরি এই ক্ষেত্রে যে তার সেই
পুরো পটেনশিয়ালটা প্রকাশ করতে পারে না। তাদের জন্য আমি বলবো যে অ্যাসোসিয়েশনটা সেইখানেই হেল্প করবে, আপনাকে সেই জায়গায় এক্সপোজার দিবে যে এক্সপোজারটা আপনি হয়তো বা একাডেমিক ডেভেলপের মাধ্যমে পারবেন না। আমাদের তাই দুই সেক্টরকেই একসাথে যেতে হবে, একাডেমিকটাও যেমন রাখতে হবে, আমাদের তার সাথে আমাদের এই স্কিল গুলোকে আরো বেশি ডেভেলপ করতে হবে। তাই আমি বলবো আমাদের অ্যাসোসিয়েশনের যে পরিমাণ অ্যালামনাই ব্যাকআপ আছে, অ্যালামনাই একটা নেটওয়ার্কিং আছে, এই নেটওয়ার্কিংটা সবাইকে হেল্প করবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমাদের অ্যালামনাই আছে, প্রত্যেকটা কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের অ্যালামনাই আছে। তো এই অ্যালামনাই নেটওয়ার্কটা আমাদের স্টুডেন্টরা খুব সহজেই পেয়ে যাচ্ছে, সে ফ্রেশার হোক, সে রানিং স্টুডেন্ট হোক, সে লাস্ট ইয়ারের স্টুডেন্ট হোক, সবার কাছে এই এক্সপোজারটা আমরা দিতে পারবো যারা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজ করতে পারবে বা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে। জি ভাইয়া, জেনে খুবই ভালো লাগলো যে আপনাদের অ্যাসোসিয়েশনটা খুবই অর্গানাইজড আর একজন স্টুডেন্টের জন্য আসলে একটা আইডিয়াল টুল। এখন ভাইয়া, as a graduate member of Daffodil Dhaka University, Daffodil Dhaka Association, তারা আপনাদের কাছ থেকে, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কি রকম গাইডলাইন্স পাবেন? আচ্ছা, যেমন আমি বলি, আমাদের যখন একটা গ্রাজুয়েট একটা স্টুডেন্ট হয় তখন তার সবার প্রথমেই থাকে যে আমি আমার ডিপার্টমেন্টের জব সেক্টর গুলো কিভাবে পাবো, আমি কিভাবে অ্যাপ্রোচ করলে আমি আমার জব সেক্টরে শাইন করতে পারবো, কি কাজগুলো করলে আমার ভবিষ্যতে পথ চলা আরো সুন্দর হবে। সেইখানে আসে আমাদের অ্যালামনাই এক্সপোজার। আমাদের আমাদের যে অ্যালামনাই নেটওয়ার্কিং আছে সেইখান থেকে সে একটা এক্সপোজার পেতে পারে। যেমন আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের অনেক বড় ভাই আছে যারা অনেক রেপুটেড কোম্পানিতে আছে, যেমন স্নোটেক্স এর মতো বিকাশ কোম্পানিতে আমাদের অ্যালামনাই আছে। এরকম বড় বড় কোম্পানিতে যখন তারা যায়, তাদের যখন এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, তখন একজন গ্রাজুয়েট স্টুডেন্ট বুঝতে পারে যে কিভাবে সে অ্যাপ্রোচ করলে সে কোন সেক্টরে যেতে পারবে। তাছাড়াও আমাদের ভবিষ্যতে এবং বর্তমানেও প্ল্যান আছে কিছু, যেমন আমরা কিছু সেমিনার করতে চাই যেখানে আমাদের এই অ্যালামনাই ভাইরা আসবে, তাদেরকে বলবে যে তারা কিভাবে ইন্টারভিউ ফেস করেছিল বা কিভাবে এখন বর্তমানে ইন্টারভিউ গুলো ফেস করা হয়। আমাদের সেমিনার গুলো এই উদ্দেশ্যে থাকবে যেন তাদের জব সেক্টর গুলো আরো সফট হয়, জব সেক্টরে যে টিম ওয়ার্ক কিভাবে করতে হবে, কোন অ্যাপ্রোচে গেলে আমাদের জব সেক্টর পাওয়াটা ভালো হবে। এই নেটওয়ার্কিং গুলো হয়তো বা আমাদের একাডেমিক এরিয়াতে পাওয়া যায় না, সেই নেটওয়ার্কিং এর সহায়তার জন্যই আমাদের এই অ্যাসোসিয়েশন। এই গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই বিষয়টা আরো সহজ হয়ে যায়। জি ভাইয়া, আপনারা আসলে খুবই একটা স্ট্রং নেটওয়ার্কিং কমিউনিটি তৈরি করেছেন, যেটা হচ্ছে আপনাদের গ্রাজুয়েট স্টুডেন্টদের খুবই সাহায্য করবে। আহ বুঝতে পারছি। এখন আপনি যদি একটু বলতেন যে আপনার নিজের সবচেয়ে বড় গ্রোথ কোথায় হয়েছে ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে? আপনি কোন স্কিলটা আগে কখনোই ভাবেননি যে আপনার আছে, কিন্তু আপনি সেটা ডেভেলপ করে ফেলেছেন? আপনি যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ ভালো আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি মনে করি আমি আগের থেকে এখন অনেক বেশি ডেভেলপড, কারণ আমি আগে হয়তো আমি কমিউনিকেট করতে পারতাম, কিন্তু কমিউনিকেট করার যে ইচ্ছা বা বেনিফিটটা আমি আসলে বুঝতাম না, বা আমার মনে এজ এ ঢাকাইয়া আমি এটা ফিল করতাম যে থাক, ছুটি হয়েছে বাসায় চলে যাই, ক্যাম্পাসে এতক্ষণ থেকে কি করব। কিন্তু এখন আসলে আমি বুঝতে পারি যে এই অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা ইভেন্ট অর্গানাইজ করার মাধ্যমে যে আমার ছোট ছোট বেশ কিছু কাজের মাধ্যমেই আমি অনেক বড় পরিসরের জন্য আসলে নিজেকে প্রস্তুত করতে পেরেছি। যেমন আমি যদি বলি, কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন জনের সাথে কানেক্ট করতে হয়, বিভিন্ন রকম মানুষের সাথে। যেমন আমি জুনিয়রদের সাথে যেভাবে ইন্টারাক্ট করব বা তাদেরকে যেভাবে কনভিন্স করব, আমার অ্যালামনাই কিংবা সিনিয়রদের সাথে আমি সেই ওয়েতে আসলে কথা বলতে পারছি না। আবার আমি যখন অ্যাডমিন প্যানেল কিংবা টিচার্স প্যানেলের কাছে যাব কোনো একটি কাজে তাদেরকে কনভিন্স করানোর জন্য, যে কোনো কিছুর জন্য, তো তখন আমার ওয়ে অফ টকিংটা আলাদা হয়। তো এই যে বিভিন্নতা, এটা আমি আসলে শিখতে পেরেছি। তারপর এই এই কাজগুলোর মাধ্যমে আমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে গেছে। আমি এখন কনফিডেন্টলি বলতে পারি যে যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমি আসলে কাজ করতে পারবো, ওই আউটপুটটা আমি বের করে নিয়ে আসতে পারবো। তো আমার মনে হয়, তারপর পাবলিক স্পিকিং, এইটার আমার অত্যন্ত একটা আমার জন্য ফোবিয়া ছিল, ভয়ঙ্কর বিষয় ছিল। আলহামদুলিল্লাহ এটা আমি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি এখন। আমি মনে করি আসলে আমার পার্সোনাল ডেভেলপমেন্টের সেক্টর অনেক বেশি ছিল এখানে, যেগুলো আমাকে শুধু আমার প্রেজেন্ট লাইফে না, আমার আফটার গ্রাজুয়েশন লাইফ অথবা কর্পোরেট কিংবা জব সেক্টরের ক্ষেত্রে আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।
মতামতটা শেয়ার করার জন্য। এখন অপূর্ব ভাইয়া, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আপনি কি পার্সোনাল গ্রোথ করেছেন এখান থেকে, আপনার কোন স্কিল গুলো ডেভেলপ হয়েছে, আমাদের সাথে ছোট করে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি বলি আমার সবচেয়ে বড় ডেভেলপমেন্টটা হয়েছে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে এমন হতো যে আমি কথা বলতে পারতাম না, আমি কিভাবে একজনের সাথে কমিউনিকেট করব। আমি দেখছি আমার একটা সিনিয়র, তার সাথে আমার কথা বলা দরকার, কিন্তু আমার ভিতরে এই বোধটা আসতো না যে আমি কিভাবে তার সাথে অ্যাপ্রোচ করব। হ্যাঁ, এখন এর মাধ্যমে আমি অ্যাপ্রোচ করতে শিখেছি। আমি অনেক মানুষের সাথে এখন কথা বলতে পারি আমাদের এই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। তারপর একটা জিনিস বলবো, আমাদের যখন অ্যাসিস্ট্যান্ট শুরু হয় শুরুর দিকে, তখন আমরা যখন এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, তারপর যখন আমি লিডারশিপে আসি, এখন আমি প্রেসিডেন্ট হিসেবে আছি। তো আমার এই লিডার হিসেবে যখন আমি আসি, তখন আমাকে বুঝতে শিখতে হয়েছে যে আমি কিভাবে দায়িত্ব নিব, কিভাবে কাকে দায়িত্ব দিব, কিভাবে কার কাছ থেকে বেস্ট ওয়েতে আমি কাজটা করে নিয়ে আসবো। এই যে লিডারশিপ বা এই যে জিনিসগুলো বুঝতে পারার যে স্কিলটা, এই স্কিলটা আমার ডেভেলপ হয়েছে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তাছাড়া আমার কোনো একটা মোমেন্টে, যে মোমেন্ট আমার ইমার্জেন্সি কোনো একটা কিছু হয়ে গেল, সেই মোমেন্টটাকে আমি কিভাবে সামলাবো, কোনো একটা নতুন বিষয় এনে কিভাবে সেটাকে আমি আরো স্মার্টার ওয়েতে হ্যান্ডেল করব, এই বিষয়গুলো আমাকে অ্যাসোসিয়েশন শিখিয়েছে। অ্যাসোসিয়েশন বুঝিয়েছে কিভাবে আমাদের ভবিষ্যতে আমরা যদি জব সেক্টরে যাই, কিভাবে আমাদের টিম ওয়ার্ক করে, কিভাবে আমাদের লিডারশিপ কোয়ালিটিটা বিল্ড আপ করে আমরা যে কোনো পরিস্থিতিকে সামলে উঠতে পারবো। খুবই সুন্দর। আসলেই আমরা বুঝতে পারতেছি যে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে অনেক ভালো কিছু স্কিলস শিখতে পেরেছেন, এবং নাও ইউ বিকাম আ ওয়ান্ডারফুল লিডার, বোথ অফ ইউ। দ্যাটস আ হিউজ গেইন ইন ইউর লাইফ। এখন নতুন স্টুডেন্টদের জন্য, কেউ যদি এরকম হয় যে সে একদম ফ্রেশার, সে অ্যাসোসিয়েশনে আসবে, এখন অ্যাসোসিয়েশন তাকে কিভাবে গাইড করবে, যদি আমাদের সাথে একটু অপূর্ব ভাইয়া শেয়ার করতেন। আচ্ছা, অ্যাজ এ ফ্রেশার আমি যখন ভার্সিটিতে আসি, আমার শুরুতেই প্রথমে এক্সপোজার আসে যে আমি কিভাবে মানুষের সাথে মিশবো, কিভাবে আমি আমার ক্লাসগুলোকে আমি ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমি আমার একাডেমিক লাইফকে আমি আমার রিয়েলিস্টিক লাইফে প্রয়োগ করব। আর তার থেকেও বড় বিষয় আসে আমাদের প্রেজেন্টেশন স্কিলটা। আমরা হয়তো বা ভার্সিটি ওঠার আগ পর্যন্ত আমরা কেউ প্রেজেন্টেশন দেই, আমাদের এই প্রেজেন্টেশন স্কিল, হিউম্যান পাবলিক প্লেসে আমাদের কথা বলা, আমাদের সবার সাথে আই কন্ট্যাক্ট রাখা, এই বিষয়গুলো আমাদের অ্যাসোসিয়েশন হেল্প করে যে কোনো বিষয়ে। যেহেতু আমরা অনেক নতুন নতুন মানুষ, যেখানে আমাদের বিভিন্ন নেচারের মানুষ আসে, বিভিন্ন নেচারের মানুষকে আমাদের হ্যান্ডেল করতে হয়, সেই বিষয়গুলো শিখে আমরা তখন কথা বলতে পারি মানুষের সামনে। আমাদের টিচার হোক, আমাদের রানিং স্টুডেন্ট হোক, আমাদের অ্যালামনাই হোক, আমরা কথা বলতে পারি। সেই স্কিলটা আমাদের খুবই খুবই হেল্প করে আমাদের প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে। এজ এ ফ্রেশার্স আমাদের প্রেজেন্টেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা যদি শুরু থেকে আমাদের সফট স্কিল গুলো, যেমন যেমন আমাদের কমিউনিকেশন স্কিল, যেমন আমাদের লিডারশিপ স্কিল গুলো, আমাদের ক্রাইসিস মোমেন্ট হ্যান্ডেল করার বিষয়গুলো, এগুলো যদি আমরা শুরু থেকেই শিখে ফেলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে এগুলো আরো হেল্প করে। আমাদের রেজাল্ট হোক, আমাদের একাডেমিক ক্যারিয়ার হোক, আমাদের জব সেক্টর হোক, এই সব সেক্টর গুলোতে এই বিষয়গুলো হেল্প করে। আমি ফ্রেশারদেরকে বলবো যে তোমাদের কাজ করার সাথে সাথে টাইম ম্যানেজমেন্টটাকে হ্যান্ডেল করতে শিখবে। অ্যাসোসিয়েশন এবং একাডেমিক লাইফটাকে একসাথে কাজ করতে পারবে। আমাদের সাথে যদি কাজ করো, কাজ করতে করতে তোমাদের এই স্কিল গুলো ডেভেলপ হবে, তোমাদের জব সেক্টরে এই স্কিল গুলো অনেক বেশি কাজে দিবে। সো এইভাবে আমাদের অ্যাসোসিয়েশন একজন ফ্রেশারকে হেল্প করতে পারবে। আশা করি ফ্রেশার্সরা নোট নিয়ে নিয়েছেন যে অপূর্ব ভাইয়া যে কথাগুলো বললো আপনাদের কিভাবে সাহায্য করবে। আশা করি আপনারা নোট নিয়ে নিয়েছেন এবং আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করবেন এন্ড ডেফিনেটলি ঢাকা অ্যাসোসিয়েশনে জয়েন করবেন আপনাদের নিজেদের স্কিল গ্রোথের জন্য। আচ্ছা, এখন চৈতি আপু, আমরা একটু ফিউচারের দিকে যাই। এখন যদি চৈতি আপু আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আপনাদের ফিউচার প্ল্যান কি। ধন্যবাদ আলো। আমাদের ফিউচার প্ল্যান, যেহেতু আফটার গ্রাজুয়েশন আমরা সবাই কোনো না কোনো জব অথবা বিজনেস কিছু একটা করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে যে বিভিন্ন রকম জব সেক্টর নিয়ে, আমাদের যেহেতু বিভিন্ন জব সেক্টরে বিভিন্ন অ্যালামনাই রয়েছে, তারা যেন একটি প্রপার গাইডলাইন আমাদেরকে দিতে পারে, সেই গাইডলাইন গুলো ফলো করে যাতে স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের জন্য প্রিপেয়ার হতে পারে। তো এই জন্য বিভিন্ন সেমিনার আয়োজন করার ইচ্ছা রয়েছে আমাদের। এছাড়া আমাদের বিভিন্ন কালচারাল ইভেন্ট করার ইচ্ছা রয়েছে। তারপর বেশ কিছু স্পোর্টস এবং স্পোর্টস কার্নিভাল করার ইচ্ছা রয়েছে। তারপর আমরা যদি বলি, আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে একটি মেগা ইভেন্ট করার ইচ্ছা রয়েছে। তো সেই সাথে স্টুডেন্ট ওরিয়েন্টেড বেশ কিছু প্রোগ্রাম, যেগুলোতে তাদের স্কিল গুলো তারা ডেভেলপ করার
বেশ সুযোগ পাচ্ছে, সেই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে আমরা বর্তমানে এগোতে চাচ্ছি। জেনে খুবই ভালো লাগলো আপু যে আপনাদের ডিফারেন্ট ঢাকা অ্যাসোসিয়েশন স্টুডেন্টদের নিয়ে এত চিন্তা করে। তারা হচ্ছে শুধু কালচারাল সাইডে নয়, তারা একাডেমিক সাইডেও স্টুডেন্টদের খুবই হেল্প করার চেষ্টা করতেছে, কেরিয়ার সাইডে খুবই হেল্প করার চেষ্টা করতেছে। এখন অপূর্ব ভাইয়া, আপনার কাছে একটা কোয়েশ্চেন যে আপনাদের ডিফারেন্ট ঢাকা অ্যাসোসিয়েশনের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, আমাদের সাথে যদি ছোট্ট করে একটু শেয়ার করতেন। আচ্ছা, অর্গানাইজেশন সেক্টর। তো আমাদের শুরুতেই যদি আমাদের কোনো একটা বিষয়ে হয় যে আমরা এই ইভেন্টটা করতে চাই, তাহলে আমাদের একদম কোর কমিটি, যেমন আমাদের প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, এদের মাধ্যমে আমাদের ফার্স্ট একটা মিটিং হয় যে আমরা কিভাবে কাজ করতে পারবো। এই বিষয়ে যখন আমাদের অ্যাসোসিয়েশন থেকে যখন এটার অ্যাপ্রুভাল হয়, তারপর বিষয়টা যায় আমাদের অফিস সেক্রেটারির কাছে। অফিস সেক্রেটারি তার সকল এই ডকুমেন্টেশন, সকল ইউনিভার্সিটি থেকে সকল অ্যাপ্রুভাল নিয়ে তারপর বিষয়টা আমাদের প্ল্যানিং সেক্রেটারির কাছে যায়। প্ল্যানিং সেক্রেটারির কাজ হলো তখন প্ল্যানিং করা, যে আমাদের কিভাবে কি কাজ করতে হবে, কাকে কোন কাজটা দিলে বেটার হয়। অর্গানাইজেশন সেক্রেটারির কাজে কিভাবে করতে হবে, তখন আমাদের প্ল্যানিং সেক্রেটারি থেকে বিষয়গুলো যায় আমাদের ট্রেজারের কাছে, যে আমাদের যেহেতু প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে, সেই কাজগুলো করার জন্য আমাদের কি পরিমাণ ইকোনমিক ব্যাকআপ আমাদের দরকার, সেটার পর আমাদের এই বিষয়গুলো যায় আমাদের মিডিয়া সেক্টরের কাছে, মিডিয়া এবং প্রমোশন সেক্টরের কাছে। যেহেতু যখন আমাদের এই বিষয়গুলো অ্যাপ্রুভালের সব কাজ শেষ হয়ে যায়, আমাদের প্রমোশন করার জন্য আমাদের মিডিয়া টিম তখন তাদের পোস্টার হোক, ব্যানার হোক, ভিডিও হোক, এই সবগুলো কাজ একসাথে কাজ করতে থাকে। যখন আমাদের প্রমোশনাল কাজ শুরু হতে থাকে বা কাজ করতে থাকে, তখন আমাদের নেক্সট স্টেপে যায় আমাদের অর্গানাইজিং সেক্রেটারির কাছে। অর্গানাইজিং সেক্রেটারি দেখে যে কিভাবে কাজগুলো অর্গানাইজ ওয়েতে আমাদের শেষ করতে হবে, শুরু টু শেষ পর্যন্ত আমাদের সবকিছুর দায়িত্বে থাকে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি। তারপর এর লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারির কাছে যায়। ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি সব ধরনের লজিস্টিক সাপোর্ট, কোথায় কোন প্লেসে করলে বেটার হয়, কিভাবে কাজটা করলে সহজ হবে, সেই সব কাজগুলো আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি দেখে। এরপর আসে আমাদের, যেহেতু আমাদের কালচারাল সেক্টর, আমরা কালচারাল সাইট নিয়ে কাজ করছি সবচেয়ে বেশি, আমাদের কালচারাল সেগমেন্টটা সবসময় আমাদের বিশেষ একটা কিছু হয়। সেই উদ্দেশ্যে আমাদের কালচারাল সেক্রেটারি তখন কালচারাল সেগমেন্টটাকে কত সুন্দরভাবে করা যায় তার তার পরিকল্পনা করে। এরপর এই সকল কিছু সমন্বয় করার কাজ থাকে আমাদের কমিউনিকেশন সেক্রেটারি। কমিউনিকেশন সেক্রেটারি এই সকল কিছুকে সমন্বয় করে এটা ইমপ্লিমেন্ট করার জন্য হেল্প করে, আর এই সব কিছু দেখাশোনা করতে হয় আমাদের এই কোর কমিটিকে। জি ভাই, আপনাদের অর্গানাইজেশন স্ট্রাকচারটা খুবই স্মুথ, যেটা আমি বুঝতে পারলাম। আর আশা করি আমাদের অডিয়েন্সরাও বুঝতে পারছে যে আপনারা কত নিট অ্যান্ড ক্লিন ভাবে এন্ড কত প্রপার টাইম নিয়ে আপনাদের ইভেন্ট গুলো অর্গানাইজ করে থাকেন। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন যে আপনাদের ডিফারেন্ট ঢাকা অ্যাসোসিয়েশনে যারা কারেন্ট মেম্বার আছে, তারা কি ধরনের কেরিয়ার গাইডলাইন্স পাচ্ছে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে? যদি চৈতি আপু আপনি আমাদের সাথে একটু শেয়ার করুন। আমাদের যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের বিভিন্ন সেক্টরে মানে সব সেক্টরে আসলে আমাদের কেউ না কেউ অ্যালামনাই রয়েছে। তো যখন আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করে থাকি, তো সেখানে অ্যালামনাই এবং রানিং স্টুডেন্টদের মধ্যে বেশ একটা কমিউনিকেশন স্কিল বিল্ড আপের সুযোগ সবাই পেয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন তারা সেই এক্সপোজারে আসে, তারা তাদের রানিং স্টুডেন্টরা তারা তাদের মানে প্রেজেন্ট প্রবলেমস বলি বা ফিউচার গোলস, এই সকল বিষয় শেয়ার করার মাধ্যমে তাদের যার যে গাইডলাইন লাগছে, সেই গাইডলাইনটা তারা প্রপার গাইডলাইনটা তারা আসলে আমাদের অ্যালামনাইদের থেকে পেয়ে যায়। যেমন আমি যদি বলি যে ফার্মা সেক্টরের ক্ষেত্রে, আমরা যখন কোন একটা ফার্মা কোম্পানিতে আসলে জব করতে চাই, জব খুঁজি, সেক্ষেত্রে আমাদের রানিং স্টুডেন্ট যারা আছে, তারা আমাদের কর্মরত যে সব ভাইয়া আপুরা রয়েছেন, তাদের থেকে আমরা একটা প্রপার গাইডলাইন পেয়ে যাই যে বর্তমানে আমি নিজেকে কিভাবে তৈরি করে নিতে পারি আমার আফটার গ্রাজুয়েশন সেই জবটা পাওয়ার জন্য, নিজেকে আমি কিভাবে প্রিপেয়ার করতে পারি। তো তারা যখন আমাদেরকে আসলে সেই গাইডলাইনটা দিয়ে দেয়, আমাদের জন্য সেটা খুবই হেল্পফুল। যে আমি একটা রানিং স্টুডেন্ট, আমি কোনো জব ভাইবা অ্যাটেন্ড না করে আসলে আমি সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারছি, বা আমি সেই প্রপার গাইডলাইনটা পেয়ে যাচ্ছি যে কিভাবে আমি সেই জবের জন্য নিজেকে প্রিপেয়ার করব। এছাড়া আমরা আরো অনেক ক্ষেত্রে বলতে পারি, যেহেতু আমাদের ড্যাফোডিলে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তো বেশ
প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম আমাদের অ্যালামনাই রয়েছে। তো যার আসলে যেরকম হেল্প লাগছে, সেটা যদি আমরা বলি প্রেজেন্টেশন স্কিল বাড়ানোর জন্য, কিংবা আফটার গ্রাজুয়েশন জব সেক্টরের জন্য, কিংবা এখন তো আসলে আমরা বেশিরভাগ মানুষই চাই যে বাহিরে চলে যেতে, মাস্টার্সটা আমরা যেন বাহির থেকে মানে অ্যাব্রোডে যে করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অ্যাব্রোডে যেসব অ্যালামনাইরা রয়েছেন তারা আমাদেরকে বেশ প্রপার ওয়েতে গাইড করেন যে কিভাবে করলে আমাদের জন্য সেই যাওয়া আসার বিষয়গুলো স্মুথ হবে আরো। তো প্রতিটা ক্ষেত্রে আমরা আসলে তাদের থেকে বেশ ভালো রকমের সুবিধা পেয়ে থাকি বা গাইডলাইন পেয়ে থাকি, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি আপু, বুঝতে পারলাম যে আপনারা আপনাদের কারেন্ট যে মেম্বার আছে তাদেরকে খুবই ভালোভাবে গ্রুম করতেছেন ফর নেক্সট ওয়ার্ল্ড, তারা যাতে কর্পোরেট ওয়ার্ল্ডে যে খুবই শাইন করে। হোপফুলি দে উইল ডু। এখন যদি আমাদের সাথে অপূর্ব ভাই একটু শেয়ার করতেন যে ইউনিভার্সিটির বাহিরে আপনাদের ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনের প্রভাব কিরকম? আচ্ছা, আমাদের ইউনিভার্সিটির বাইরে আমাদের প্ল্যানটাই ছিল এইটা যে অ্যাসোসিয়েশন যখন আমরা করব, আমরা শুধু একটি ইউনিভার্সিটির আন্ডারে থাকবো না। হ্যাঁ, আমাদের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের ফ্ল্যাগ। আমরা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কখনো সীমাবদ্ধ থাকিনি আমাদের এই ইউনিভার্সিটির ভেতরে। তাই আমরা বলতে পারি যে আমরা আমাদের ইউনিভার্সিটির বাইরে অনেক ভালো একটি স্ট্রং নেটওয়ার্ক গড়ে তুলেছি, যেখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর আমাদের ক্যারিয়ার পাথে হেল্প পাবে। যেমন আমাদের প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে আমাদের অ্যালামনাই আছে, হয়তো একের অধিক অনেক বেশি অ্যালামনাই আছে প্রত্যেকটা সেক্টরে। তাহলে যখন আমাদের একটা স্টুডেন্ট যায় কোনো একটা সেক্টরে, যদি ল সেক্টর হোক, সেটা আমাদের টেক্সটাইল সেক্টর হোক, সেটা আমার ফার্মেসি সেক্টর হোক, যে সেক্টরে আমাদের এখান থেকে স্টুডেন্ট যাবে তাদেরকে অবশ্যই আমাদের অ্যালামনাই যথেষ্ট পরিমাণে হেল্প করবে, যেন তার ক্যারিয়ার পাতে হেল্প হয়। যেহেতু আমরা আমরা আমাদের সবার মধ্যে একটি সাইকোলজিক্যাল একটা প্রভাব দেখি যে নিজেদের লোক, নিজের মানুষ, এর একটা প্রভাব কাজ করে। সেই ক্ষেত্রে যখন আমাদের অ্যাসোসিয়েশনে অ্যালামনাই ভাইয়ারা দেখবে যে না, ও আমার অ্যাসোসিয়েশন থেকে আসছে, ও আমার 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 এলাকার মানুষ, তখন ওই বিষয়টা তাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। এইভাবে আমরা আমাদের যে কোনো সেক্টরে একটু যদি স্লাইটলি বেনিফিট পাওয়া যায়, যদি স্লাইটলি হেল্প পাওয়া যায় আমাদের বড় ভাইদের কাছ থেকে, যে আমরা কিভাবে কোন কাজটা করলে, কিভাবে অ্যাপ্রোচ করলে, কিভাবে আমরা আমাদের ইন্টারভিউ বোর্ডেও যদি আমরা বসি, কিভাবে আমরা যদি আমাদের ইন্টারভিউ সেক্টর গুলো ফেস করলে আমাদের জব সেক্টরে, আমাদের কর্পোরেট সেক্টরে আমরা আরো লাভবান হব, আমরা আরো সুন্দরভাবে পথ চলতে পারবো। আমাদের এই সব ক্ষেত্রে আমাদের অ্যালামনাই ভাইয়াদের নেটওয়ার্কের ফলে আমরা সব জায়গায় ডমিনেট করতে পারি। এর জন্য আমরা বলতে পারি যে আমরা শুধু একটি ইউনিভার্সিটির আন্ডারে থেকে কাজ করছি না, আমরা ইউনিভার্সিটির বাইরে যে বিয়ন্ড দ্য থিঙ্কিং অফ ইউনিভার্সিটি আমরা কাজ করতে চাচ্ছি, এবং সেই হিসেবে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। জি ভাই, বুঝতে পারলাম আপনাদের মোটো হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। ওকে, আপনাদের প্রভাব খুবই ভালো যাচ্ছি। এখন যদি হচ্ছে আপু আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আগামী 5 বছরে ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনে আপনারা কোথায় দেখতে চাচ্ছেন? জি আলো, আগামী 5 বছরে ড্যাফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনকে আমরা দেখতে চাচ্ছি যে এটি এমন একটি প্ল্যাটফর্ম হবে যেখানে শুধু আমরা ঢাকাইয়া যে সংস্কৃতি বা ঐতিহ্যকেই তুলে ধরবো না বা ফিরিয়ে আনার চেষ্টা করব না, আমরা সেখানে স্টুডেন্টদের বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট করে রানিং স্টুডেন্টদের গ্রো করার জন্য যা যা দরকার, মানে একটা স্টুডেন্টের জন্য তার প্রেজেন্ট কি বলবো আমি, রানিং স্টুডেন্টদের জন্য কিংবা হচ্ছে ফ্রেশার্সদের জন্য অথবা গ্রাজুয়েশন পরবর্তী সময়ে সে যেন সকল প্রকার হেল্প আমাদের অ্যাসোসিয়েশন থেকে পেয়ে থাকে। অপূর্ব যেটা বললো যে আমরা যখন কোনো জব সেক্টরে যাই বা যে কোনো জায়গায়, ধর আমরা যদি অ্যাব্রোডেও যাই, সেক্ষেত্রে আমরা আমাদের নিজের কমিউনিটির লোকজনকে খুঁজি। যেমন আমি যদি একটি গল্প শেয়ার করি, আমাদের বেশ কিছুদিন আগে একটি ইফতার মাহফিলে আমাদের ল ডিপার্টমেন্টের এক অ্যালামনাই ভাইয়া বলছিল যে মানে তাদের কোর্টে আসলে সব জেলারই মানে একটা কমিউনিটি আছে, শুধু কমিউনিটি নেই আমাদের ঢাকা জেলার। ঢাকা জেলার যেই ছোট্ট একটি কমিউনিটি আছে সেখানেও মানে যারা আসলে ঢাকার বাহিরের বা ঢাকায় বর্তমান বসবাসরত রয়েছেন, তারা মিলেই সেই কমিটি রান করছে। তাদের মধ্যে কোনো ইউনিটি নেই, কারণ সবারই আসলে ঘরে ফেরার তারা থাকে, যেহেতু আমাদের ঘর একদম সাথে। তো সেক্ষেত্রে যে ওই যে আমার এলাকার লোক, আমার নিজের মানুষজন, সেই দেখা যায় ওই জিনিসটা আমরা হয়তো মিস করে ফেলি। তো
আমি চাবো যে আগামী 5 বছরে আমার অ্যাসোসিয়েশন, আমার অর্গানাইজেশন যাতে এরকম একটি জায়গায় পৌঁছায় যে সে সব জায়গায় আসলে আমার কমিটির লোকজন থাকবে, আমার কমিউনিটির মানুষজন থাকবে। আমি যে কোনো রকম হেল্প আমার যখন দরকার হবে, আমি আসলে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি তাদেরকে কমিউনিকেট করতে পারবো, কানেক্ট করতে পারবো, আমি যেন সেই বেনিফিটটা আমি নিতে পারি। জি আপু, বুঝতে পারলাম আপনারা খুবই সুন্দর একটা অ্যাসোসিয়েশন চালাচ্ছেন এবং আপনাদের ফিউচার গোল এবং আপনাদের ফিউচার প্ল্যানিং খুবই সুন্দর, এবং আশা করি আপনারা একে অপরকে অনেক সাহায্য করতে পারবেন, একে অপরকে সাহায্য করে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন অনেক গ্রো করবে, এটি আমাদের সাইড থেকে থাকবে আপনাদের জন্য বেশ। এখন ভাইয়া একটা র্যাপিড ফায়ার হয়েছে আপনাদের সাথে। ভাইয়া আপনি যদি আমাকে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতেন, একদম ইনস্ট্যান্ট, কোনো থিঙ্ক করা যাবে না। ওকে ভাইয়া, আপনি রেডি? জি, ওকে। বাকরখানি নাকি বিরিয়ানি? অবশ্যই বিরিয়ানি। লিডারশিপ মানে কন্ট্রোল নাকি সার্ভিস? সার্ভিস সাথে কন্ট্রোল। ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশন না থাকলে ইউনিভার্সিটি লাইফ কেমন হতো? ঢাকায় প্রভাব থাকতো না। নতুন স্টুডেন্টদের জন্য একটা অ্যাডভাইস। ফোকাস অন ইওর কালচার, নিজের কালচারকে ডেভেলপ করো, কালচারকে নিয়ে থাকো। ঢাকা সম্পর্কে একটা কথা যেটা সবাই ভুল বুঝে। ভুল বুঝে ঢাকাকে এখন আমরা যান্ত্রিক শহর হিসেবে দেখি, আসলে ঢাকার যান্ত্রিক শহর না, এর সংস্কৃতি অনেক সুন্দর, এর ইতিহাস অনেক সমৃদ্ধ। হ্যাঁ, খুবই ভালো লাগলো আপনার সাথে র্যাপিড ফায়ার রাউন্ডটা করে। এখন আমরা অলমোস্ট আমাদের শো শেষ দিকে চলে এসেছি। আমি শোটা শুরু করেছিলাম একটা কোয়েশ্চেন দিয়ে, আপনার শহরের গল্প কে বলবে? আজকে সেই উত্তর পেলাম, অপূর্ব বক্সী ভাইয়া এবং নিশাত তাসনিম চৈতি আপু। আপনার সেই উত্তরটি আমাদের, আপনারা শুধু একটা অ্যাসোসিয়েশন চালাচ্ছেন না, আপনারা একটা শহরের আর্থিক জীবিত রাখছেন, একটা ঘুড়ির মতো যেটা উঠছে কিন্তু সুতা শেষ মাথায় ঢাকার মাটিতেই বাঁধা। আপনাদের এই জার্নিটা 2017 থেকে 18-তে সেই ছোট্ট একটা ড্রিম থেকে আজকের 64 ডিস্ট্রিক্ট ফুটবল, ই স্পোর্টস, কার্নিভাল, ঘুড়ি উৎসব, এটা আসলে কোনো লাখ না ভাইয়া আপু, এটা আসলে একটা ডিসিপ্লিন, এটা আসলে একটা বিলঙ্গিং। অ্যান্ড টু এভরিওয়ান ওয়াচিং রাইট নাও, যদি আপনি মনে করেন আপনি একটা কমিউনিটির অংশ হতে চান যেখানে শুধু আপনাকে একটা মেম্বার হিসেবে নয় বরং একজনের গল্প হিসেবে দেখা হবে, তাহলে আপনার জায়গা ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনে আছে। এটাই ছিল ওয়াইএসসিসি প্রেজেন্স দ্য ক্লাব শো এপিসোড 3। আমি সুমাইয়া জাহান আলো এবং আমার সাথে ছিলেন অপূর্ব বক্সী ভাইয়া এবং নিশাত তাসনিম চৈতি আপু। আমি শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের হোস্ট আলোকে, ওয়াইএসসিসি এবং দ্য ক্লাব শোকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেখানে এসে আমরা আমাদের ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনকে এইভাবে সবার সামনে উন্মোচিত করার জন্য, সবাইকে জানানোর জন্য যে না, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও এমন একটি অ্যাসোসিয়েশন আছে যা তার ঢাকার কালচারকে আরো সমৃদ্ধি করার জন্য কাজ করছে। আমি সবাইকে বলতে চাই, নিজের সংস্কৃতি, নিজের কালচারকে আরো সমৃদ্ধ করো, নিজের কালচারকে ভুলে না যে সেটাকে আরো বৃদ্ধি করি। আর আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার ডেফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনের সকল মেম্বারকে, যারা না থাকলে হয়তো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, আর আমাদের আরো আরো অনেক দূর যেতে হবে। ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আলো আপু আপনাকে, এবং ধন্যবাদ ওয়াইএসএসই টিমকে এবং দ্য ক্লাব শোকে, যারা আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছেন। সেই সাথে আমি আমার টিমকে, ড্যাফোডিল ঢাকা অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আজকে এই দিনটি এইভাবে আমাদের আমাদের অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমরা পেয়েছি। আমাদের জন্য শুভকামনা জানাবেন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আলো। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ তন্ময়, অপূর্ব বক্সী ভাইয়া এবং নিশাত তাসনিম চৈতি আপুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দ্য ক্লাব শোকে এত সুন্দর একটা শো দেওয়ার জন্য। দ্য ক্লাব শো হলো ওয়াইসিসি এর ক্লাব এক্স স্টুডেন্ট কোলাবোরেশন প্ল্যাটফর্ম, যেখানে রিয়েল কনভারসেশন, রিয়েল অ্যাম্বিশনস। পরের এপিসোডে থাকছে আরো বড় কিছু। আনটিল দেন, সাথে থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফিজ।